আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের প্রস্তুতির মডেল টেস্ট ৪ নম্বরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে কিন্তু আমরা সাজিয়েছি আমাদের আজকের ক্লাসটি। আশা করছি ক্লাসটি আপনাদের উপকারে আসবে। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস আমরা যদি দেখি একাদশ, তাহলে একদশ এটি হবে না। হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, তাহলে হাতাহাতি লাঠালাঠি এই জিনিসগুলো ব্যতিহার বহুব্রীহি, তার মানে বহুব্রীহি, অর্থাৎ খ নাম্বারটা সঠিক উত্তর। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় প্রকার? এই জিনিসটা খুব সাবধানে উত্তর করতে হবে। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ, এখানে মনে রাখবেন কিভাবে উৎপত্তিতে কয়টা বর্ণ আছে একটু খেয়াল করেন। উৎপত্তি, তাহলে এখানে তয়ে ত দুইবার আছে, তার মানে মোট 5টা হলো। তার মানে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ 5 প্রকার, এভাবে একটু মনে রাখবেন। শিকড় শব্দের অর্থ কি? শিকড় বলতে আমরা যে গাছের শিকড় বুঝি সেটা না, গাছের মহালে কি শেকড়, শিকড় না কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে শিকড় শব্দের অর্থ হবে জলকণা। পাগলে কি না বলে ছাগলে কি না খায় বলে একটা কথা আছে, তাহলে এখানে পাগলে কি না বলে বাক্যে পাগলে কোন কারকে কোন বিভক্তি? তাহলে কে কি না বলে? পাগলে বলে, তার মানে পাগল ব্যক্তি, তার মানে কর্তা। যেহেতু এখানে পাগলের সাথে এ বিভক্তি যুক্ত রয়েছে, তার মানে এটা সপ্তমী বিভক্তি, তার মানে কর্তাই সপ্তমী হবে ক্ষেত্রে সঠিক উত্তর। কাঁচা মিঠার সঠিক ব্যাস বাক্য কোনটি? কাঁচা মিঠা, রাজর্ষি বা এই জাতীয় যেগুলো আছে, যিনি রাজা তিনি ঋষি, যাই কাঁচা তাই মিঠা, এরকম আছে না? যে বর্তমানে কিন্তু আমের সময় কাঁচা মিঠা আম নিশ্চয়ই পাওয়া যায়, তাহলে এটা যা কাঁচা তাই মিঠা, এভাবে কিন্তু সঠিক উত্তরটা আমরা করব। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এখানে নিম্নে রেখ শব্দটি অর্থাৎ পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তাহলে মন দেয় কোথায়? পাঠে মন দেয়, তার মানে স্থান কাল পাত্রের মধ্যে পড়ে যাচ্ছে, তার মানে অধিকরণ কারক। অধিকরণ কারকে সপ্তমী কেন পঞ্চমী কেন নয় প্রশ্নটা থাকতে পারে, যেহেতু পাঠ এর সাথে এ বিভক্তি যুক্ত আছে, যার কারণে এটি সপ্তমী বিভক্তি হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। যুগরূঢ় শব্দ কোনটি? এই জিনিসটা একটুখানি আপনাদের ক্লিয়ার করে দিই যে যুগরূঢ় শব্দগুলো আসলে আমরা কোনগুলো বুঝি। এখানে যুগরূঢ় রয়েছে, যেমন এখানে যে সকল বিষয়গুলো হয় যে আহ, অর্থ যেটা প্রকৃত অর্থ সেই অর্থ না হয় ভিন্ন একটা অর্থ প্রকাশ করে। যেমন এখানে আমরা যদি দেখি পঙ্কজ, এই পঙ্কজটাই হচ্ছে যুগরূঢ়। ব্যাখ্যা হিসেবে যদি আমরা বলি, পঙ্কজ মানে বলা হয় পদ্মফুল, রাইট? পঙ্কজ বলে পদ্মফুল, কিন্তু আসলে পঙ্কে জন্মে যা এটাই কি? পঙ্কে জন্মে যা, তাহলে পঙ্কে জন্মে তার মানে পানিতে জন্মে কি? শৈবাল জ্বলতে পারে, শালুক জন্মাতে পারে, বা শাপলা, আরো অনেক কিছুই তো পানিতে জন্মে, কিন্তু এই পঙ্কজ দ্বারা শুধু বোঝানো হলো পদ্মফুলকে, তার মানে এটি একটি যুগরূঢ় শব্দ। এরপরে আমাদের যেটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে নগদ কালকে ধার, বা আজকে নগদ কালকে বাকি। তাহলে কবে নগদ? আজকে, তার মানে স্থান কাল পাত্র সময় বোঝাচ্ছে, রাইট? তার মানে আজকে যদি স্থান কাল পাত্র হয়, তার মানে অবশ্যই সেটা হবে অধিকরণ কারক। যেহেতু আজকে কে রে এতে রয়েছে, তার মানে দ্বিতীয়া বিভক্তি। কোনটি তৎসম শব্দ? তৎসম অথবা সংস্কৃত, এই দুটা মনে রাখবেন। তৎসম শব্দ কোনটা? তৎসম শব্দ উচ্চারণ করতে একটুখানি বেগ পেতে হয়, যেমন পত্র, জিহ্বাকে কিন্তু কয়েকবার করতে হয়, যেমন পত্র, সূর্য, মস্তিষ্ক, সংস্কৃত, এই কথাগুলো একটু কষ্ট করে উচ্চারণ করতে হয়, আর এগুলি হলো তৎসম শব্দ। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই সৃষ্টি হয়? মোস্ট ইম্পর্টেন্ট এবং অতীব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেউ বলে থাকে অরস্বই, কেউ বলে ওরস্বই, কোনটি সঠিক উত্তর? এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে। আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থী, যারা আমাদের রেকর্ড কিপারের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি স্পেশাল পিডিএফ সাজেশন তৈরি করা হয়েছে, সাম্প্রতিক প্রশ্ন যুক্ত করা আছে এবং গণিত ব্যাখ্যা সহ। নামমাত্র মূল্যে নিতে চাইলে আমাদের স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? বাংলা ব্যাকরণ বাংলা টাইপ সহযোগে যিনি প্রথম করেছিলেন তিনি হচ্ছেন নাথানিয়েল ব্রাসি হেলহেড, যাকে সংক্ষেপে ব্রাসি হেলহেড বলা হয়।
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। আকাশ শব্দের প্রতিশব্দ কোনগুলো? আকাশ শব্দের প্রতিশব্দগুলো থাকবে কি? বোম রয়েছে, অন্তরিক্ষ, শূন্য, মহাশূন্য, এগুলো হচ্ছে সঠিক উত্তর। মাধ্যমিক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? মাধ্যমিক যখন থাকবে তখন মধ্যম যুক্ত স্নিক থাকবে। তাহলে মধ্যম যুক্ত স্নিক, যেমন এখানে স্নিক রয়েছে বা ইকো থাকতে পারে, দুটোই হয়। তাহলে এখানে মধ্যম কথাটা কোথাও নেই, তার মানে সঠিক উত্তর করার প্রয়োজন নেই। যদি এখানে আমরা ম যুক্ত করি তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু আবার সঠিক উত্তর করা যাবে, তবে অবশ্যই মধ্যম থাকতে হবে। বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এখানে ব্যাকরণের বানানটা কিন্তু ভুল রয়েছে, খেয়াল করে দেখবেন। তাহলে বচন ও লিঙ্গ কোন অংশে আলোচিত হয়? এটি আলোচিত হয় রূপতত্ত্বে। কোন শব্দটি ফার্সি? ফার্সি শব্দ নালিশ। ঘোষ ধ্বনি নয় কোনটি? ঘোষ, ঘোষ ধ্বনি যদি আমরা বলি, এই যে তালব্য স রয়েছে, এটা তালব্য, তার মানে এটা কিন্তু ঘোষ হচ্ছে না। তার মানে গ ঘ, জ ঝ, এরকম রয়েছে না, গ ঘ, অর্থাৎ বর্গের তৃতীয় এবং চতুর্থ, এগুলো কি হবে? ঘোষ ধ্বনি হবে। তাহলে এখানে ঘোষ ধ্বনি নয়, তালব্য স। গা লাগা এর অর্থ কি? গায়ে লাগা মানে কোনো কিছুতে মনোযোগ দেওয়া। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? কে ধান খেয়েছে? নিশ্চয়ই বুলবুলি খেয়েছে, তার মানে কর্তা। আর এখানে যেহেতু কর্তা একটাই আছে, তার মানে এটাই আমরা অ্যান্সার করব। বুলবুলির সাথে তে বিভক্তি রয়েছে, যেহেতু এ ও এতে সপ্তমী বিভক্তি, তার কারণে এটি সঠিক উত্তর। ধ্বনি ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করে কোনটি? ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে যথাযথভাবে ব্যবহার করার নাম হলো বাক্যতত্ত্ব। ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি বলতে মূলত বোঝানো হয় থাকে কৃত্রিম কবি ভাষা। কয়েকটি ভাষা মিলে একটা ভাষা তৈরি করা হয়, যেটাকে বলা হয় একরকম কৃত্রিম কবি ভাষা। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এটি কোন শ্রেণীর বাক্য? যদি কোনো বাক্যে যতই ততই কথাটা উল্লেখ থাকে, সেটা অবশ্যই হবে কি? জটিল বা মিশ্র বাক্য। যদি এরকম থাকে এবং, অথবা, নতুবা, কিন্তু, তথাপি, তখন সেটা হয়ে যাবে কি? যৌগিক। বাংলা অংশে আমরা মোট 22টি প্রশ্ন যুক্ত করেছি, আশা করছি আপনাদের অংশটি কাজে আসবে ইনশাআল্লাহ। ইংরেজি অংশের শুরুতে যেটি আমাদের রয়েছে কারেক্ট প্রুভার্ব, যে অল দ্য গ্লিটার্স ইজ গোল্ড, কথায় আছে যে চকচক করলেই সোনা হয় না, তাহলে এটা করতে হবে কি? অল দ্য গ্লিটার্স নাকি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড ঘ নম্বরে রয়েছে, অর্থাৎ চকচক করলেই সোনা হয় না। তবে একটা কথা, সোনা হতে গেলে চকচকও কিন্তু করতে হবে। নাই মামার চেয়ে কানা মামা ভালো, তার মানে কোনো কিছু না থাকার চেয়ে থাকা ভালো, যেটা আমরা বলি। তার মানে সামথিং ইজ বেটার দেন নাথিং। তাহলে এখানে সঠিক উত্তর আমার হবে ঘ নাম্বার। রাইট ফ্রম ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমাদের যেটা রয়েছে, আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ। তাহলে আই লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, এগুলোর পরে আইএনজি যুক্ত ভার্ব হয়। তাহলে আই লুক ফরওয়ার্ড টুর পরে আইএনজি যুক্ত ভার্ব রয়েছে খ নম্বরে, হিয়ারিং ফ্রম ইউ সুন, তার মানে এটি হবে সঠিক উত্তর। এরপরে রয়েছে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, যেটা এখনই বললাম, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এটিগুলোর পরে কি হবে? আইএনজি যুক্ত ভার্ব বসবে। তার মানে এখানেও আমাদের খ নম্বরে রয়েছে গিভিং অ্যাজ এ সারপ্রাইজ, এটি হবে সঠিক উত্তর। হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ এ ম্যাড, সে এমন ভাবে কথা বলছে যেন সে একটা পাগল। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ এর পরে ভার্ব টু বসাতে হবে, যেহেতু এখানে স্পিক্স রয়েছে, তার মানে ভার্ব টু কোনটা রয়েছে? ওয়্যার রয়েছে। ইটস টাইম ইউ ড্যাশ ইউর মিস্টেক্স, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে ভার্ব কোনটি বসাতে হবে? ভার্ব টু বসাতে হবে। তার মানে ইট ইজ টাইম ইউ রিয়ালাইজড ইউর মিস্টেক। আচ্ছা, এটা আপনি বলবেন যে এটি ক নাম্বার। হি স্পোক অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং, এবারে কিন্তু হি স্পিক্স নাই, হি স্পোক রয়েছে। যেহেতু হি স্পোক রয়েছে, অর্থাৎ ভার্ব টু রয়েছে, সুতরাং এখানে এবারে অ্যাজ দো এর পরে আমাদের এখানে কি বসাতে হবে? হ্যাড নন ব্যবহার করতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলিং? লাইসেন্স, লাইসেন্স এটা সঠিক উত্তর যদি আমরা বলি, তার মানে সি সবগুলোতে হবে, সিইএনসিই,
LICENCE, অর্থাৎ ক নাম্বারটাই সঠিক। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলিং অ্যাপ্রোপ্রিয়েট, এভাবে মনে রাখবেন, অ্যাপ্রো তার মানে APPRO, অ্যাপ্রোপ্রিয়েট, PRIATE, যেটি আমাদের খ নাম্বারে রয়েছে। দ্য অ্যান্টোনিম অফ ভাইস, ভাইস এর অ্যান্টোনিমটা কোনটি হবে? তাহলে এখানে ভাইস এর অ্যান্টোনিম যদি আমরা বলি তাহলে হবে কি? ভার্চু। এখানে ভাইস বলতে বোঝানো হয় কি? কোনো কিছু অপবাদ দেওয়া বা কলঙ্ক দেওয়া, আর এখানে ভার্চু শব্দের অর্থটা হবে কি? ভালো কোনো কাজ বা পুণ্যি করা। তাহলে এখানে আমি অ্যান্টোনিম হিসেবে দিলাম। এরপরে রয়েছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট বলতে বোঝানো হয়ে থাকে কি? স্বচ্ছতা বা স্বচ্ছ। তাহলে এর বিপরীত হবে কি? এটা ট্রান্সফর্ম হবে না, লুব্রিকেন্ট এটি হবে না, তৈলাক্ত, পিওর মানে খাঁটি, হেজি, হেজি মানে অস্পষ্ট, তার মানে এটি হবে সঠিক উত্তর। দ্য সিনোনিম অফ অ্যাম্বিশন, অ্যাম্বিশনের সিনোনিমটা কি হবে? অ্যাম্বিশন মানে কি? লক্ষ্য। তাহলে এর বিপরীত মানে যে কাছাকাছি ওয়ার্ড কোনটি হবে? সিনোনিম ডিজায়ার, হ্যাঁ, অর্জন করা বা লক্ষ্যে যাওয়া। দ্য সিনোনিম অফ ন্যাপ, ন্যাপ শব্দের অর্থ আমরা বলি যে ছোট্ট ঘুম, তাহলে এখানে স্ল্যাম্বার হিসাবে আমরা বলতে পারি। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ ডু ইট, এটি করো, তাহলে ডু ইট, তাহলে লেট ইট বি ডান, বাই ইউ দিতে পারেন, নাও দিতে পারেন, বাট লেট ইট বি ডান এটি হবে সঠিক উত্তর। ডু অর ডাই ইজ এ ড্যাশ সেন্টেন্স, আমরা কিছুক্ষণ আগে যে বাংলাতে বললাম যে কিন্তু, এবং, নতুবা, তথাপি কথাগুলো থাকলে সেটি কি হয়? যৌগিক বাক্য হয়, যেটি বাংলা ইংরেজিতে কি হবে? কম্পাউন্ড হবে। ডু অর ডাই, করো নতুবা মরো কথাটা আছে, এসপার নইলে ওসপার, এইটাই সেটা। এই অর রয়েছে, অর, নর, অ্যান্ড এগুলো থাকলে সেটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। 5 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, তাহলে 5 মাইল অনেক বড় দূরত্ব, তাহলে এখানে 5 এর পরে মাইলস রয়েছে, তার মানে তো পরবর্তীতে আমাদের কি হবে? 5 মাইলস থাকলেও এখানে পরবর্তীতে ভার্ব কি হবে? এখানে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ইজ বসবে। দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট, টেক ইনটু অ্যাকাউন্ট বলতে কোনো কিছু ছাড় দেওয়া অর্থাৎ কনসিডার করা, কনসিডার। ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার, অর্থাৎ এক মাঘে শীত যায় না। দ্য অ্যাডভার্ব ফর্ম অফ হার্ট, হার্ট এর অ্যাডভার্ব কি হবে? যদি আমরা বলি হার্টিলি, হার্টিলি, TILY হবে শেষে, ওকে, হার্টিলি। হুইচ ওয়ার্ড ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নয় কোনটি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যেমন সোলার, এখানে সান থেকে সোলার, আচ্ছা এখানে পোলার, লিনিয়ার, এখানে হ্যামার কিন্তু এটি অ্যাডজেক্টিভ নয়। হোয়াট ইজ দ্য নাউন অফ ওয়েস্ট, আচ্ছা নাউন ওয়েস্ট ইজ নাউন যদি আমরা করি, ওয়েস্ট, ওয়েস্ট থেকে ওয়েস্টেজ, এটি হবে নাউন ফর্ম। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড টার্মিনেট, টার্মিনেট মানে কি? সেটে ফেলা, তার মানে এর নাউন হবে টার্মিনেশন, কারণ আমাদের দেখবো শেষে TION SION এগুলো নাউন ফর্মে। আমাদের ইংরেজি অংশের যে প্রশ্নগুলো যুক্ত করা হয়েছে আশা করছি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজে আসবে বলে মনে করছি। গণিত অংশের শুরুতেই আমাদের যেটি রয়েছে 1 কোটিতে কত মিলিয়ন, এই ধরনের একটা প্রশ্ন সচরাচর কিন্তু এসে থাকে। 1 কোটিতে 10 মিলিয়ন, যখনই বলবে কোটির হিসাব বলবে, যত কোটি বলুক তার সাথে একটা শূন্য দিয়ে মিলিয়ন বানাবেন। 1 কোটি 10 মিলিয়ন, 10 কোটি 100 মিলিয়ন, 100 কোটি 1000 মিলিয়ন, এভাবে। একটি সংখ্যার বর্গমূল এর সাথে 9 যোগ করলে যোগফল 14 হয়, সংখ্যাটি কত? তাহলে 9 যোগ করলে যদি যোগফল 14 হয়, তাহলে 14 থেকে আমরা 9 বিয়োগ করব, কত? 5। তাহলে এই 5 একটি সংখ্যার বর্গমূল, সেই সংখ্যা কত? 25। তার মানে 25 এর বর্গমূল 5, 5 এর সাথে 9 যোগ করলে 14 হবে, এবং এক্ষেত্রে 25টাই হচ্ছে সঠিক উত্তর। 10টি সংখ্যার যোগফল 600, এদের প্রথম 4টির গড় 55 এবং শেষের 5টির গড় 65, পঞ্চম সংখ্যাটি কত? তাহলে এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে 4টির গড় দেওয়া আছে এটি মোট করতে হবে, এবং 5টির গড় দেওয়া আছে এখান থেকেও মোট করতে হবে। তাহলে 4টির গড় যদি আমরা এখানে বলি তাহলে কত হবে? 55 আর 55 110, তার মানে 220।
আবার সেম এখানে 5টির গড় রয়েছে, তাহলে 5 এ 5 এ 25, 5 6 30 আর 2 32, তাহলে এখানে 5 4 5, তাহলে কত হলো 545। আর এখানে আছে কত 600, তার মানে 55, এটি হচ্ছে পঞ্চম সংখ্যা। 60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে, আচ্ছা এখানে 30 না, এটা আমরা 30 বুঝবেন না, এটা 3 3 7 10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত, তাহলে 7 3 10 10 10 20, তাহলে 20 দিয়ে যদি আমরা 60 কে ভাগ করি তাহলে কত পাবো 3, তাহলে 3 3 9, 3 7 21, 3 10 30, তাহলে 9 21 30 কোথায় রয়েছে, গ নাম্বারে রয়েছে, এবং এটি হচ্ছে সঠিক উত্তর। 7 জন শ্রমিক 7 দিনে 7টি রিক্সা তৈরি করতে পারে। 5 জন শ্রমিকের 5টি রিক্সা করতে কতদিন সময় লাগবে? এখানে একটু মনোযোগ দেবেন। 7 জন 7 জন 7 জন এখানে কিন্তু একই রয়েছে। 5 জন 5 জন এই দুটাও এক রয়েছে। যদি প্রথম এবং পরের গুলা যদি একই থাকে, যেমন এই 3টা এক থাকতে হবে, এগুলোও এক থাকতে হবে। তাহলে এখানে 7 7 7 রয়েছে, এখানে 5 5 এক রয়েছে, তার মানে উত্তরটা প্রথম যেটি রয়েছে সেটি অর্থাৎ 7 দিন হবে এক্ষেত্রে সঠিক উত্তর। একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে 100 টাকা হলো বালকের সংখ্যা কত? তাহলে যে কয়েকজন ছিল সে কয়েকজন করে টাকা দিছে। যেমন যদি 10 জন করে থাকে তাহলে 10 জনে 10 টাকা করে দিলে কত টাকা উঠবে? 100 টাকা উঠবে। তার মানে 100 টাকায় এই 10 জনই রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছেন। এবারে আমাদের যেটি রয়েছে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে এখানে নরমালি আমরা যেটি করব, তাহলে এখানে আমরা প্রথমে 48 কিলোমিটার, তার মানে 48,000 মিটার, 48,000 মিটার। এবারে আমাদের কত সেকেন্ড, মানে ঘন্টায় যায় তাই না, তাহলে 1 ঘন্টাকে অর্থাৎ 60 মিনিটকে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করি তাহলে 3600 সেকেন্ড। তাহলে আমরা 0 0 যদি কেটে দিই, 36 দিয়ে 480 কে যদি আমরা কাট দিই, তাহলে উপরে আমরা কাটাকাটি করলে 40 হবে, নিচে হবে 3। তাহলে 40 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 তারে 39, তার মানে 13.33 বা সামথিং হবে। এই যে 13.33 এবারে 60 দ্বারা আমরা ভাগ করব, তাহলে 60 ভাগ 13.33, তাহলে 5 13 65, বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4 এর ঘরে অ্যান্সার আমাদের হবে। তার মানে 4 এর ঘরে অ্যান্সার রয়েছে 4.5, তাহলে এখানে 4.5 সেকেন্ডটাই হবে আমাদের সঠিক উত্তর। জ্বালানি তেলের মূল্য 15% বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্য 20% বৃদ্ধি পেল। কত বড় খাটাসের একটু চিন্তা করেন। জ্বালানি তেলের মূল্য বাড়লো কত 15%, কিন্তু বাসের টিকিটের মূল্য বাড়লো 20%, এটা কোনো কথা? বাংলাদেশে এইটাই হয়। তাহলে জ্বালানি তেলের মূল্য আমাদের এখানে কত আছে, ধরি 100 টাকা, তাহলে 100 টাকা থেকে বেড়ে কত হয়েছে 115। এবার আমরা যদি বলি টিকিটের মূল্য আগে কত ছিল 100 টাকা, তাহলে এবারে হলো কত 120 টাকা। ঘটনা হলো এখন বলছে যে তাহলে নতুন ও পুরাতন বাস ভাড়ার মধ্যে পার্থক্য কত? তাহলে এখানে এই যে 15% বৃদ্ধি হয়েছে, এটার কোনো কাজ হবে না। আগে ছিল 100, এখন হয়েছে 120, 0 0 কাটবো, এখানে 10, এখানে 12, তার মানে 6 এবং 5। বর্তমানেরটা 6, পূর্বেরটা অর্থাৎ আগেরটা বা পুরাতনটা 5, তার মানে 6:5টাই রাইট অ্যান্সার। দুটি সংখ্যার পার্থক্য, বড় সংখ্যাটির 20%, ছোট সংখ্যাটি 20 হলে বড় সংখ্যাটি কত? দুটি সংখ্যার পার্থক্য, বড় সংখ্যাটির 20%। তাহলে যেহেতু আমাদের অপশন আছে, অপশন দিয়েই করতে হবে। যেমন আমাদের এখানে বড় সংখ্যা যদি 25 ধরি, 25 থেকে আমরা 20 বিয়োগ করলাম, তাহলে কত পাবো 5। এবারে তাহলে বলছে কি বড় সংখ্যার 20%, এটাই পার্থক্য। তাহলে বড় সংখ্যার 20% কত? 25 এর 20% করলে কত হবে? 5 হবে। তাহলে এই 5টাই কিন্তু আমরা পেয়ে গেছি, তার মানে বড় সংখ্যাটি 25, প্রথমটাতেই হয়ে গিয়েছে। শতকরা 5 টাকা হার মুনাফায় 20 বছরের মুনাফা আসলে 50,000 টাকা হলে মূলধন কত হবে? কয় বছর বলছে? 5 টাকা হার মুনাফায় 20 বছর, কারণ 5 20 100, 25,000 হলেই ডাবল হয়ে যাবে। তাহলে 25,000 সেটি 50,000 হয়ে যাবে 5 বছরে, সরি 20 বছরে 5 টাকা হারে।
মুনাফার হার কত হলে 100 টাকা 5 বছরে দ্বিগুণ হবে? তাহলে 100 টাকা 5 বছরে যদি দ্বিগুণ হয় তার মানে 200 হতে হবে, অর্থাৎ 100 বৃদ্ধি পাবে। 5 20 100, এটিও 20%। 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার কত? কি বলছে? 12টি পেন্সিলের ক্রয় মূল্য, ও আচ্ছা, 12টি কিনছে 8টি বিক্রয় করছে, তাহলে লাভ হলো কি? তাহলে পার্থক্য গুণন বিক্রয় ভাগ 100, তাহলে পার্থক্য কত? 8 4 12, তার মানে 4টি। তাহলে পার্থক্য গুণন, তাহলে 4 গুণন 100 ভাগ বিক্রয়, বিক্রয় 8টি। 4 দিয়ে 8 কে কাটলে 2, 2 দিয়ে 100 কে কাটলে 50, তার মানে এক্ষেত্রে 50% রাইট অ্যান্সার। কতগুলো ঘন্টা একসাথে বাজার পর 10 15 20 এবং 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো? উহারা কতক্ষণ পর পর। এই যে কতক্ষণ পর পর, সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, ন্যূনতম কথাগুলো থাকলে এই সকল প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু করতে হয়। তাহলে 10 15 20 এবং 25 এর লসাগু করার পরে সেটাকে আমরা 60 দ্বারা গুণ করলেই মিনিট কিন্তু পেয়ে যাব। তাহলে এখন যদি আমরা বলি 10 15 20 এবং 25 এর লসাগু মোটামুটি হবে কত? 150, 150 গুণ 2 300। তাহলে 300, এটা কি পেলাম? 300 সেকেন্ড। যেহেতু আমাকে মিনিট বের করতে হবে তাহলে 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 60 দ্বারা ভাগ করলে 5 6 30, 5 মিনিট, 5 মিনিটটাই রাইট অ্যান্সার। a minus b equal to 4, a b equal to 20 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? এক্ষেত্রে আমরা বলেছিলাম যে এমন দুটি সংখ্যা নির্ধারণ করতে হবে যাদের প্রথম শর্ত দ্বিতীয় শর্ত পূরণ করে। তাহলে এখানে আমরা এমন দুটি সংখ্যা ধরব যাতে গুণফল 20 হয়, বিয়োগফল 4 হয়। যদি সেক্ষেত্রে না হয় তাহলে করণীয় কি? তাহলে আমাদের যেই ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলা অনুযায়ী কাজটি করতে হবে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b টোটাল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a মাইনাস b এর মান কত? 4, 4 এর উপর কিউব প্লাস এখানে কত বসাতে হবে? a b এর মান 20 আর এখানে 4, 4 20 80, 3 80 240। তাহলে 4 এর উপর কিউব মানে কত? 64। তার মানে এখানে 304 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সেম একই ভাবে এটাও আমরা করব। a minus b equal to 7 স্কয়ার, ab সমান 60, তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র করলেই মানটা কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি? সেম আগের মতোই আগে দেখতে হবে দুটি সংখ্যা ধরবো, যেমন 12 আর 5 গুণ করলে 60 হয়, বিয়োগ করলে 7 হয়। তার মানে 12 এর উপর স্কয়ার মানে 144 যোগ 5 এর উপর স্কয়ার মানে কত? 25। তার মানে 144 আর 25, তার মানে 169 হচ্ছে সঠিক উত্তর। 3x স্কয়ার মানে 7x মাইনাস 6 এর সঠিক উৎপাদক কোনটি হবে? এই উৎপাদক আমাদের যেহেতু প্রথমে 3 এবং শেষে 6 রয়েছে সেভাবে আমাদের করতে হবে। তাহলে যদি আমরা এখানে পেজটা নিয়েছি, দেখেন 3x স্কয়ার মাইনাস 7x মাইনাস 6, তাহলে আমাদের মিলাতে হবে কত? 3 6 18 মিলাতে হবে। তাহলে 3x স্কয়ার মাইনাস 18 মিলাতে গেলে আমাদের এখানে আবার 7 মিলাতে হবে। তাহলে 9 দুগুণে 18, তাহলে 9x প্লাস 2x মাইনাস 6, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 7x। এখানে 3x কমন নিলে x মাইনাস 3 প্লাস 2 কমন নিলে x মাইনাস 3, তাহলে এখানে আমাদের x মাইনাস 3 এবং 3x প্লাস 2 হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল? যেটা অ্যান্সার, যে 3x প্লাস 2 এবং x মাইনাস 3, তাহলে 3x প্লাস 2 x মাইনাস 3 আমাদের খ নম্বরে রয়েছে, এটি রাইট অ্যান্সার। 0 3 8 15 ধারাটির অষ্টম পদ কত হবে? তাহলে এখানে কিভাবে গেছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে 3 থেকে 5 এর দূরত্ব কত? 5। 8 থেকে 15 এর দূরত্ব কত? 7। তাহলে এই যে পার্থক্যের পার্থক্য আমাদের 2 করো বেড়ে যাচ্ছে। তাহলে এরপরে আমাদের কত? 9। তার মানে 9 5 14 24 হবে। এরপরে কত হবে? 11। 11 আর 24 কত হবে? এভাবে আমরা যদি করি তাহলে আমাদের অষ্টম পদ বের হবে। 47 থেকে কত বিয়োগ করতে হবে? 47 48 49 50 51 52 53 54 55।
55, 56, 57, 58, 59, 59-এর সাথে আর 5 63 না 4 9 4 13, ওকে 63। তাহলে এক্ষেত্রে আমাদের 63 হচ্ছে সঠিক উত্তর। এরপরে বলছে কি যে 3 4 7 11 18 29 পরবর্তী সংখ্যাটি কত? তাহলে আমাদের একটু মিল দেখতে হবে, মিল আছে কিনা। যেমন 3 আর 1 এ 4, 4 3 7, 7 4 11, 11 সাথে 18, 18 11 29, 29 আর 18 যোগ করলে যা হবে সেটি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ 47। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? এটা ওয়াইল নন কোশ্চেন, সকলেই জানে। সঠিক উত্তরটি আপনাদেরকে একটা এইচডব্লিউ দিয়ে দিলাম, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, যা এর দৈর্ঘ্য কত? সাথে একটা বানায় নেবেন। কি বলছে? 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে এটা ব্যাসার্ধ। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে আমাদের কি করতে হবে? কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, তার মানে এটার থেকে 5 সেন্টিমিটার দূরে এটা, তাহলে এই যে একটা। এখন বলছে দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত, মানে এটার দৈর্ঘ্য চেয়েছে। তাহলে এটা কত? 13, এটা কত? 5। তাহলে আমাদের এখানে যেই সমকোণী ত্রিভুজের সূত্র রয়েছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে 13 কে যদি আমরা স্কয়ার করি কত হবে? 169, 5 এর স্কয়ার করলে হবে 25। তাহলে এটাকে আমরা যদি বিয়োগ করি হবে কত? 144। এটাকে রুট ওভার করলে হবে 12, তার মানে 12 সেন্টিমিটার হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কথা হলো, যদি এটার পুরাটা জ্যার দৈর্ঘ্য চায়, এই যে এই জ্যায়ের পুরাটা, এখানে পুরাটাই চেয়েছে, তাহলে 12 ডাবল হবে, অর্থাৎ 24 সেন্টিমিটার হবে। আর যদি অর্ধেকটা চাই তাহলে সেক্ষেত্রে 12 সেন্টিমিটার হবে, অর্থাৎ এখানে 24 সেন্টিমিটার রাইট অ্যান্সার। একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল, তাহলে এটাও দ্বিগুণ করে দেন। বৃত্তের ব্যাস যদি দ্বিগুণ হয় তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কি হবে? সেটিও দ্বিগুণের থেকে, তার মানে দ্বিগুণ আর দ্বিগুণ যোগ করলে কত হলো? 4 গুণ হয়ে গেল, তার মানে 4 গুণটা হবে সঠিক উত্তর। এবং সর্বশেষ রয়েছে 2 এর কত শতাংশ? 8 হবে। তাহলে 2 এর সাথে কত যোগ করলে 8 হতে, মানে গুণ করলে 8 হতে পারে? 4, 4 দুগুণে 8, সম্পর্ক আছে না? তার মানে 400%। আশা করছি আমাদের এই গণিত অংশগুলো অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। আমাদের সাধারণ জ্ঞান অংশের শুরুতে রয়েছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটি সোনারগাঁও অবস্থিত। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা? মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা হলো হাঙ্গর নদী গ্রেনেড। প্রান্তিক হ্রদ কোন উপজেলায় অবস্থিত বা কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হ্রদ বান্দরবানে অবস্থিত। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। ঢাকাকে প্রথম কখন বাংলার রাজধানী করা হয়? প্রথম রাজধানী করা হয়েছিল 1610 সালে। বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কি? পরিমাপ যদি করা হয় সেক্ষেত্রে এটি হয়ে যাবে অ্যামিটার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, বর্তমানে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিয়ে অনেক কিছুই কথা হচ্ছে, তাহলে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি, এটা আমরা কম বেশি সবাই জানি, লুই আই ক্যান। বাংলাদেশে কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন হিসেবে বা প্রজনন কেন্দ্র হিসেবে বর্তমানে ব্যবহার করা হয়? সেটি হচ্ছে হালদা নদী, রাইট। মেট্রো রেল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেট্রো রেল কত তারিখে উদ্বোধন করা হয়েছিল? এটি ডিসেম্বরের 28 তারিখ, অর্থাৎ 2022 সালের ডিসেম্বরের 28 তারিখে এটি উদ্বোধন করা হয়েছিল। বঙ্গভঙ্গের সুপারিশ করেছিলেন কে? বঙ্গভঙ্গ সুপারিশ করেন লর্ড কার্জন। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর বলা হয় হাকালুকি হাওরকে। 12 ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারকে? আচ্ছা, মুঘল আমলে যে সকল জমিদার বাংলায় রাজত্ব করতো তাদেরকে বলা হয় 12 ভূঁইয়া, যাদের লিডার বা নেতৃত্বে ছিলেন ঈসা খান। বর্তমানে তো আর নেতা বলা হয় না, লিডার বলতে হয়। হ্যাঁ, আচ্ছা। যা বপন করা হইয়াছে, যা বপন করা হয়েছে তা হলো উক্ত, আর যা গোপন রয়েছে বা লুকিয়ে রয়েছে এমন হবে সুপ্ত। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক, প্রথম হাইটেক পার্ক রয়েছে কালিয়াকৈর, গাজীপুর। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? সংবিধানে উল্লেখ আছে এরকমটাই হবে সাংবিধানিক, যেমন রাষ্ট্রপতির কার্যালয়, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, এগুলো কি সংবিধানে উল্লেখিত, তার মানে এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। তার মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়।
নিচের কোনটি সাংবিধানিক পদ নয়? এবারে কিন্তু পদ রয়েছে, তার মানে সেই একই কথা, সংবিধানে ওই পদের কথা উল্লেখ থাকতে হবে। যেমন চেয়ারম্যান বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, সিএজি মহা হিসাবরক্ষক ও নিরীক্ষক এটিও রয়েছে, চিফ ইলেকশন কমিশনার মানে নির্বাচন কমিশনার এটিও রয়েছে। তার মানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু সংবিধানে নাই, আর সুতরাং এটি সাংবিধানিক পদ নয়। বাংলাদেশে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থাকে কি বলা হয়? ওই যে এটা কিন্তু আমরা খুব অনেকে জানি না আসলে এটার কাজ কি। আমরা আমেরিকার নাসা সম্পর্কে কিন্তু খুব জ্ঞান রাখার চেষ্টা করি, তাই না? তাহলে ঠিক নাসা যেই কাজটা করে, বাংলাদেশে ওই সেক্টরে স্পার্সও রয়েছে। যদিও কাজের ক্ষেত্রে কিন্তু রাত আর দিন বা তার চেয়ে বেশি পার্থক্য রয়েছে। বরফগোলা নদী উপন্যাসটির রচয়িতা। বরফগোলা নদী এটি জহির রায়হান লিখেছে। বছরের বৃহত্তম দিন কবে হয়? বৃহত্তম দিন সাধারণত হয়ে থাকে জুন মাসের ২১ তারিখ। কোন প্রতিষ্ঠান ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল? এটি স্বীকৃতি প্রদান করেছিল ইউনেস্কো। বাট তারিখ কত বলুন তো? তারিখটা কিন্তু গুরুত্বপূর্ণ। খুব সম্ভবত আমার যতটুকু মনে করে ১৩ই নভেম্বর দেওয়া হয়েছিল। আচ্ছা, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝানো হয়? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলকে মূলত বিকল্প সরকার বলা হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিরোধী দল মূলত কোনো কাজের আসে না। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৫ সালে। এবং সর্বশেষ রয়েছে বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট পেয়েছিলেন কে? অভিষেকেই ৫ উইকেট পেয়েছিলেন তাসকিন আহমেদ ভারতের বিরুদ্ধে। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আর আপনারা যারা রেকর্ড কিপারের সাজেশন নিতে ইচ্ছুক, তারা আমাদের স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, যেমনই লাগুক না কেন আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর কোন ধরনের ক্লাস পরবর্তীতে চাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন। সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই শুভকামনায় শেষ করছি আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।